আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার মাধ্যমে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের। আসন্ন রমজানের আগে নতুন সরকার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নির্বাচিতদের প্রধান উপদেষ্টার অভিনন্দন, চলছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি। বাংলাদেশের নির্বাচন ঐতিহাসিক ও আন্তর্জাতিক মানের। এটিএন নিউজ দেখছেন। সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নোট অব ডিসেন্ট দিয়ে সই করা জুলাই সনদ এবং নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নেরও অঙ্গীকার করেন তারেক রহমান। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সংবাদ সম্মেলনে নির্বাচনের বিজয়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান সব দলের সহযোগিতা চান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও সতর্ক বার্তা দেন তিনি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সারা দেশে আসন্ন রমজানের আগেই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রায় 1000। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ জামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভার শপথ আয়োজনের সার্বিক দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। আর তাই নতুন সরকারের শপথ আয়োজনকে কেন্দ্র করে সাপ্তাহিক ছুটির দিনেও শনিবার অফিস করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। সংসদ সদস্যদের শপথের পর নতুন মন্ত্রিসভার শপথের প্রক্রিয়া কিভাবে এগিয়ে যাবে, শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শুক্রবার নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার এই
তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান ৩ থেকে সর্বোচ্চ ৪ দিনের মধ্যে মন্ত্রিসভার শপথ হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। আমরা আশা করছি এটা আগামী ৩ দিন বা ম্যাক্সিমাম ৪ দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। রাষ্ট্রপতিই তো পড়াবেন সংবিধান অনুযায়ী। আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। মন্ত্রিসভার আকার কেমন হবে এখন পর্যন্ত সে সম্পর্কে জানা না গেলেও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে প্রায় 50টি গাড়ি প্রস্তুত করে রাখছে তারা। যিনি প্রধানমন্ত্রী হবেন এটা তার নিজস্ব ডিসক্রিশন, উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোনালাপ ও শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নির্বাচনের ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করছে বিএনপি। বিরোধী পক্ষে বেশ শক্ত অবস্থান পেয়েছে জামায়াত ও এনসিপি। দলগুলোর নেতাদের ফোনে ও শুভেচ্ছা বার্তায় নির্বাচনকালীন ভূমিকার জন্য তাদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3টি দলের প্রধানকে ফোন করে তিনি আশা করেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে বার্তায় আশা জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে চলার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বার্তায় প্রধান উপদেষ্টা আশা করেন দলটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সক্রিয় থাকবে। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা নবীন দলটির সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। এদিকে নির্বাচিত প্রতিনিধিদের শপথ এবং নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দ্রুতই হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। এর আগে আরেকটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এক প্রশ্নে জানান নতুন সরকারের কোনো ভূমিকায় থাকার আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিগগির, যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আলী রিয়াজ বলেন গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের চূড়ান্ত বৈধতা দিয়েছে। নোট অফ ডিসেন্ট দিলেও সংস্কারে বিএনপি সরকার অগ্রণী ভূমিকায় থাকবে বলে আশা তার। জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোটের হারের পার্থক্য নিয়ে যে বিভ্রান্তি, সে ব্যাপারেও ব্যাখ্যা দেন আলী রিয়াজ। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকমও হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বেঞ্চমার্ক স্থাপনকারী ও আন্তর্জাতিক মানের বলেছে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ পর্যবেক্ষক দল। তবে নতুন সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে বলে সতর্ক করেছে ইইউ মিশন। আর কমনওয়েলথ দল প্রধান রাজনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। These were the first credible elections since 2008. ইউরোপীয় ইউনিয়নের 200 জনের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো নির্বাচনের 2 দিন পর শনিবার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করলেন মিশনের প্রধান পর্যবেক্ষক। This is renewed momentum. এই দলে 7 জন ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মেম্বার। তাদের দলনেতা বললেন নতুন সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেখানে সরকারকে পথ দেখানোর গুরু দায়িত্ব থাকবে গণমাধ্যমের উপরে। Government needs to have it any breach with opposition.
opposition, civil society and media has absolutely crucial role to control government. তবে নির্বাচনের সময় গণমাধ্যমের সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা না থাকা পর্যবেক্ষণে এসেছে ইইউ এর। তারা বলছেন অনেক বেশি গণমাধ্যম থাকায় এবং একেকজন একেক দিকে থাকায় বিষয়টি একপেশে প্রভাব রাখতে পারেনি। Diverse information from different political perspectives and that are not dominated by anyone. নির্বাচনে নারী প্রার্থী কম থাকায় সেটিকে চিন্তার বলছে ইইউ। তবে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ না থাকা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে ইইউ টিম। Observation presentations are not over yet. হোটেল ইন্টারকন্টিনেন্টালেই সংবাদ সম্মেলন করে কমনওয়েলথের পর্যবেক্ষণ দলও। 14 সদস্যের এই দলও নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে। তবে আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের দলনেতা বলছেন নতুন সরকারকে তারা সুপারিশ করে যেন সবাইকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। Our expectation, it will be one of our most important recommendations to the new government is to pursue methods and measures that will enable everybody within the polity of Bangladesh to be included in future elections. এদিকে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর পর্যবেক্ষক দল শনিবার এক সংবাদ বিবৃতিতে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ভূমিকা রাখায় নির্বাচন সংঘাতমুক্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে এই নির্বাচনে বাংলাদেশের জনগণের সামনে এগিয়ে যাওয়ার মনোভাবের প্রতিফলন দেখা গেছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের আগমনে বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসবের। বসন্ত উৎসব থেকে ফিরে বিস্তারিত জানিয়েছেন সাইমুম জান্নাত প্রভা। হলুদ বা বাসন্তী রঙের পোশাক, বসন্তের গান, নৃত্য, আবির খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বরণ করা হচ্ছে ফাল্গুনের প্রথম দিন। প্রতি বছরের মতো এবছরও এসো মিলি প্রাণের উৎসবে 32তম বসন্ত উৎসব 1432 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এটি আয়োজন করা হয়। বাংলার নিজস্ব সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে বসন্ত উৎসব। এটি কোনো একটি গোষ্ঠীর নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে সকলের সার্বজনীন উৎসব। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস এবং সরকারি ছুটির দিন হওয়ায় উৎসবে অংশ নেন নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশে কোনো উৎসবই যেন বাধাগ্রস্ত না হয়, নতুন সরকারের প্রতি এই আহ্বান জানান আয়োজকেরা। এই বার্তার প্রধান বার্তা হচ্ছে মব সন্ত্রাসের অবসান হোক। আমরা যারা সুস্থ সংস্কৃতি চর্চা করি আমাদের যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। আরেকটি বিষয় হচ্ছে এ দেশটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার দেশ, এই সমতার দেশ যেন এনারা প্রতিষ্ঠা করতে পারেন। নির্বাচিত সরকার যারা এলেন তারা অনেক বেশি করে উৎসব ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে, এবং বাংলাদেশের এই যে বহু দ্বিধা বিভক্ত যে মানুষ রয়েছেন, ভিন্ন মতের মানুষ আছেন, তাদেরকে এক জায়গায় আনবেন এই উৎসব করার মধ্যে দিয়ে। এটাই আমাদের অনেক বড় একটা শক্তি। দেশের অগ্রগণ্য নৃত্য ও সঙ্গীতের দল, বরেণ্য শিল্পী, শিশু কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ে অনুষ্ঠিত হয় এই বসন্ত বরণ। বাঙালি এই ঐতিহ্য যেন কোনোভাবেই হারিয়ে না যায়, সে প্রত্যাশা উৎসবে অংশগ্রহণকারীদের। আমি বলবো যে ঐতিহ্যটা যেন বজায় থাকে। বসন্ত উৎসব, পৌষ মেলা, পহেলা বৈশাখ, এগুলো আমরা হারাবো না। এগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। 6টার প্রাইম নিউজ দেখছেন, সময় হলো বাইজিৎ স্টিল বিরতিতে যাবার। বিরতির পর আরো যা থাকছে।
বিরতির পর আমন্ত্রণ, আপনারা সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ দেখছেন। জানাবো আরও কিছু খবর। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। ভোর 5টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ জানান, ভোরের দিকে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরি করছিলেন কয়েক ব্যক্তি। এ সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে বাড়িটির ইটের দেয়াল ধসে গেছে, উড়ে গেছে টিনের চাল। এবারে বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক PLC। জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের বৃহত্তম স্থলবন্দরটি। বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বন্দরে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 5 শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে আসে এবং 2 শতাধিক ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, সকাল 11:30 পর্যন্ত ভারত থেকে 44টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে এসেছে। বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 14 ট্রাক পণ্য। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। আরও খবরাখবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, ৬টার প্রাইম নিউজ দেখছেন। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। জয়পুরহাটে আলু চাষে বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য দাম না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ায় কৃষকরা ব্যাপক উপকৃত হয়েছে, কিন্তু বর্তমান বাজারে প্রতিমন আলু 300 থেকে 350 টাকা দরে বিক্রি হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। শুরুতে দাম ভালো পেলেও এখন কমতে শুরু করেছে আলুর দাম। কৃষকরা জানায়, প্রতি বিঘা জমিতে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি তাদের। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 38,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 5,000 কম। যে বাজার যাচ্ছে এর চেয়ে যে খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, এতে কৃষকের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। এই লসটা আমরা কোথায় পূরণ করব? সরকার যদি এই আলু বিদেশে কোনো ইনপুট করে কোনো ব্যবস্থা করে আমাদের আলুর দাম বাড়ায়, তবে আমাদের গৃহস্থালী টিকবে এবং আমাদের লসটা পূরণ হবে। আবারও বাইজিৎ স্টিল বিরতিতে যাচ্ছে। বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও জানাচ্ছি। আসন্ন রমজানে আল আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা। বড় আমন্ত্রণ, সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ দেখছেন। এবারে জানাবো সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। আসন্ন পবিত্র রমজান মাসে জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।
তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এ পদক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। ওয়াফা নিউজের বরাতে আনাদোলু জানায়, শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি জুমার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা সর্বোচ্চ ১০,০০০-এর মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব জেরুজালেমের শত শত তরুণকে রমজানে আল আকসায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য আল আকসা মসজিদে প্রবেশে চলমান কড়াকড়ি রমজানেও শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। ছয়টার প্রাইম নিউজ শেষ করব একটু অন্য খবর, বা আরও যদি অন্যভাবে বলি, বাঁধ ভাঙা ভালোবাসার খবর জানিয়ে। ভালোবাসা কাঁটাতারে বেড়া বা কোনো মানচিত্র মানে না, তবু ভালোবাসার মাঝখানে বাঁধা হয়ে দাঁড়ায় নদী, কাঁটাতারের বেড়া আর আইন। মেহেরপুর জেলায় বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে এমনই শত শত ভালোবাসার গল্প। কিছু পূর্ণতা পেয়েছে আর কিছু আজও ক্ষতবিক্ষত কাঁটাতারের বেড়ায়। সে গল্পই জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম খাসমহল, এপারে বাংলাদেশ ওপারে ভারত, মাঝখানে নদী আর কাঁটাতারের বেড়া। তবু ঈদ, পূজা পার্বণ কিংবা বিশেষ দিনে দুই বাংলার মানুষ ছুটে আসে কাছাকাছি। এই দেখা সাক্ষাৎ থেকেই জন্ম নেয় সম্পর্ক। সেই সম্পর্ক কখনো কখনো রূপ নেয় প্রেমে, ভালোবাসায়। ২০১৩ সালের ঈদের দিনে খাসমহল গ্রামের সুমন আলীর সঙ্গে সীমান্ত রেখায় পরিচয় হয় নদিয়া জেলার প্রাকশি গ্রামের চুমকি মণ্ডলের। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, স্বপ্ন ছিল ঘর বাঁধার। ভালোবাসার টানে বিজিবি ও বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারতেও যান সুমন, কিন্তু দুই দেশের আইনি জটিলতায় ফিরে আসতে হয় তাকে। আজও স্মৃতি আর ভালোবাসা বুকে অপেক্ষায় সুমন আলী। তার সঙ্গে যে আমার ভালোবাসাটা এখনো আছে, আমার এমন ডাকলে অবশ্যই দেখা করার কথা মনে পড়ে যে আমরা এখানে দেখা করতাম, যাইতাম, ওই স্কুলে যাইতো, প্রাইভেটে যাইতো, কথা বলতাম। অনেকেই ভালোবাসাকে পূর্ণতা দিতে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। কেউ সংসার করছেন, কেউ আবার আছেন প্রতীক্ষায়। এর আগে ধরেন তার কাটা কম ছিল না গো, সযৌথভাবে ছিল, সবাই যাওয়া আসা করছে। বিয়ে বিশাদী করার পর, ওকে নিয়ে আসার পর আমরা যাইতে পারি। সব গল্পই যে অপূর্ণ তাও নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে সীমান্ত গ্রামগুলোতে দুই বাংলার শতাধিক মানবিক গড়ে তুলেছেন সংসারের সেতুবন্ধন। আমরা অনেকদিন, আজ থেকে 40 বছর আগে বিয়ে করেছি, কিন্তু আমরা ওখানে তরকাটার কারণে যেতে পারি না, তাদের সঙ্গে যোগাযোগও রাখতে পারি না। সম্পর্কটা অনেক দূর আগাইছে, কিন্তু এই একটাই বাধা হচ্ছে তার কাটা। যদি তার কাটা না থাকতো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, আসতে পারতো। ভালোবাসা দিবসে তাই মেহেরপুরের সীমান্তবাসীর আকুতি কাঁটাতারের বেড়ায় হৃদয়কে ক্ষতবিক্ষত করা নয়, সহজ যোগাযোগ সুবিধায় জয় হোক মানবিক সম্পর্কের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব ৬টার প্রাইম নিউজ। তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যের শিরোনামগুলো আরো একবার। দুর্নীতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার মাধ্যমে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের। আসন্ন রমজানের আগেই নতুন সরকার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নির্বাচিতদের প্রধান উপদেষ্টার অভিনন্দন, চলছে দ্রুত ক্ষমতা